আবু সাইদ হত্যা মামলায় রংপুরে 2 পুলিশ কর্মকর্তার ফাঁসি, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা, পরিবারের অসন্তোষ, রায়ের বিরুদ্ধে আপিলের চিন্তা। মৃত্যুদণ্ড হয়েছে 2 জনের। একজন হচ্ছে আমির হোসেন, তিনি এএসআই, আরেকজন হচ্ছে সুজন চন্দ্র, ইনি কনস্টেবল। এতে আমি সন্তুষ্ট নয়, আরও লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। 1 নম্বরে হলো পমেল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অবদস্থ মারপিট করছে। শেরপুর 3 আসনে জালিয়াতির অভিযোগে নির্বাচন বয়কট করল জামায়াত। বগুড়া 6 আসনেও সরে দাঁড়ানোর ইঙ্গিত। সিইসির দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে ভোট। দেশজুড়ে বেড়েই চলেছে হামের সংক্রমণ ও মৃত্যু। 5 জেলায় উপসর্গ নিয়ে আজও মারা গেল 10 শিশু। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান। পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়া গেলেও যুগ্ম সচিবের দাবি, আগামী 2 মাসে পেট্রোল অকটেনের সংকট হবে না। সপ্তাহে 3 দিন স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস। আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। যমুনা নিউজে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষিত হলো ট্রাইব্যুনালে। আবু সাইদকে হত্যার দায়ে রংপুরে 2 পুলিশ কর্মকর্তাকে ফাঁসি এবং 3 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে আবু সাইদকে হত্যার নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের অভিযোগ আনা রংপুরের পুলিশ কমিশনার মনিরুজ্জামানকে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি, ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে দেওয়া হয় 10 বছরের কারাদণ্ড। এছাড়া বাকিদের দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা। মৃত্যুদণ্ডের রায়ের পর এভাবেই আদালত প্রাঙ্গণে ক্ষোভে ফেটে পড়েন পুলিশ কর্মকর্তা আমির হোসেন। বৃহস্পতিবার আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল 2। শুরুতেই বিচারক পর্যবেক্ষণ দেন। তার সামনে মানুষ আছে সেটা ভেবেই দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন আবু সাইদ, কিন্তু ভাবেননি সামনে দাঁড়িয়ে আছে অমানুষ। বেলা 12টার পর এজলাসে 6 আসামির উপস্থিতিতে সাজা ঘোষণা করা হয়, যা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। সংক্ষিপ্ত রায়ে আবু সাইদকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। গুলি ছুড়ে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়। এই নির্মম হত্যাকাণ্ডটি সারা দুনিয়ার মানুষ, সারা পৃথিবী দেখতে পেয়েছিল। এছাড়া যাবজ্জীবন সাজা দেয়া হয় রংপুর পুলিশের সাবেক 3 কর্মকর্তা আরিফুজ্জামান, রবিউল ইসলাম নয়ন ও বিভূতিভূষণ রায়কে। তবে আবু সাইদকে হত্যায় নির্দেশদাতা ও ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে চাপ প্রয়োগের দায়ে পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া সহ 5 জনকে দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। বাকি 20 আসামিকে 3 থেকে 5 বছরের মেয়াদে সাজা দেওয়া হয়। এই মামলায় সর্বমোট 25 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এই ঘটনার মধ্যে যেমন সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি ছিল, এইড অ্যান্ড অ্যাবেটমেন্ট ছিল, জয়েন্ট এন্টারপ্রাইজ ছিল, সেপারেট রেসপন্সিবিলিটি ছিল। এই সমস্ত অপরাধগুলো প্রমাণিত হয়েছে বলে ট্রাইব্যুনাল প্রকাশ্য আদালতে রায় ঘোষণায় উল্লেখ করেছেন। প্রত্যেক আসামির অপরাধ বিবেচনায় সাজা দেওয়া হয়েছে দাবি প্রসিকিউশনের। প্রাথমিকভাবে এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। কেউ কিন্তু এই মামলায় খালাস পায়নি। কোয়ান্টাম অফ সেন্টেন্স হয়তো কম, কোনটা বেশি মনে হতে পারে, সেটি বিচার্য বিষয় এবং সেখানে আমাদের ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতিগণ
তারা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হয়তো সেই সেন্টেন্সটা দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা বলছেন তাদের মক্কেলরা এই রায়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন, সাজার বিরুদ্ধে করবেন আপিল। ট্রাইব্যুনালের আপাতত উক্ত রায়ে সংক্ষুব্ধ প্রত্যাশার নিরিখে যেহেতু আমরা প্রত্যাশা অনুযায়ী খালাস পাইনি, আমরা রায়ের কপি অর্থাৎ পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পেয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে মহামান্য আপিল বিভাগে দায়ের করে আপিল শুনানি অন্তে খালাস পাবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা হলো ঘটনার প্রায় 1 বছর 9 মাস পর। রায়ের প্রতিক্রিয়ায় আবু সাইদের পরিবার জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হওয়ার পর যাদেরকে কম সাজা দেওয়া হয়েছে সেই সাজার বিরুদ্ধে তারা আপিল করবেন। আর এরই মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের 4টি মামলার নিষ্পত্তি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তার বাবা মা, স্বজন ও সহপাঠীরা। জানান, সন্তানের হত্যাযজ্ঞে জড়িত সবার ফাঁসি হওয়া উচিত ছিল। আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের সাথে আলাপ করে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানিয়েছেন তারা। রংপুর পীরগঞ্জের বাবুনপুর গ্রাম সকাল থেকেই রায়ের জন্য অপেক্ষায় জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদের বাবা মা ও পরিবার। বৃহস্পতিবার দুপুরে যখন রায় ঘোষণা করা হয় তখন অসন্তুষ্ট চিত্তে সন্তানের কবরের পাশে যান আবু সাইদের বাবা মা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। রায়ে তীব্র অসন্তোষ তাদের। মমতাময়ী মা মনোয়ারা বেগম কোনোভাবেই মানতে পারছেন না এই রায়ে। তার দাবি, আবু সাইদকে সীমাহীন নির্যাতন করেছেন ছাত্রলীগের পোমেল বড়ুয়া, অথচ তাকে মাত্র 10 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বাবা মকবুল হোসেনের কণ্ঠেও ক্ষোভের বারুদ। ফাঁসি জানা হয়, এটা হলে আমার অন্তরটা ঠান্ডা হইবে। বড়ুয়ালের বেশি দোষ। আরও অনেক মানুষ দূরের ফাঁসিকে অনেক মানুষের দোষী ফাঁসি হয় নাই। দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়েছে। আর পোমেল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ। অসন্তোষ প্রকাশ করেছেন মামলার সাক্ষী ও এলাকাবাসী। পুলিশের কর্মকর্তা এসি ইমরান কিন্তু সামনে থেকে লিড দিয়েছে, ঢিল ছুঁড়েছে, কিন্তু সেই পুলিশের কর্মকর্তা এসি ইমরানের কিন্তু কোনো শাস্তি দেওয়া নেই এবং তার নাম কিন্তু এই আসামিদের লিস্টেও নেই। তো এটা আমাদের জন্য দুঃখের। অনেকজন পুলিশ কিন্তু হচ্ছে ওনার মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করছে, যার ফলে এটা উনি ব্যাপক ওনার হচ্ছে শরীরে ক্ষতি হয়েছে, কিন্তু ওই ব্যাপারে আমাদের প্রত্যাশিত আমরা রায় পাই না। রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন আবু সাইদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয়া সমন্বয়করাও। যারা গুরুদণ্ডে দণ্ডিত তাদেরকে অনেক লঘু শাস্তি দেওয়া হয়েছে। আমরা সেটি পুনরায় আদালতকে বিবেচনার দাবি রাখবো। জুলাই প্রেক্ষাপটে তাদের যে ভূমিকা ছিল সেই অনুযায়ী তাদের আসলে সাজা অনেক কম হয়ে গেছে। তবে সাজা নিয়ে সন্তুষ্ট না হলেও রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রত্যাশিত রায় প্রকাশিত হয়েছে, এই জন্য আমি সন্তুষ্ট। কিন্তু রায়ের যে ধরন, কারা প্রকৃত দোষী ছিল তাদের যে রায় হয়েছে, প্রকৃতভাবে তারা শাস্তি পাইছে কিনা, আবার কোন নিরপরাধ ব্যক্তি এখানে শাস্তির মধ্যে আসছে কিনা। আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের সাথে আলাপ আলোচনা শেষে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আবু সাইদের পরিবার। স্যারদের সাথে পরামর্শ করে এই সামনে আবার এটা মামলার আপিল করার ব্যাপারে আমরা আগে নিজেরা বুঝি, তারপরে এটা আমরা করব। পুলিশের যারা রংপুরে ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের সাজা কম হয়েছে এটা আমাদের মনে হয়, এবং ছাত্রলীগ সভাপতি যে পোমেল বড়ুয়া ছিল কিন্তু তার ফাঁসি হওয়ার দরকার ছিল। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। শেরপুর 3 আসনে চলমান নির্বাচনের নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এর আগে শ্রীবর্দী সরকারি কলেজ কেন্দ্রে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পুলিশ সদস্য সহ 3 জন আহত হন। জামায়াতের অভিযোগ ছিল এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত নেতাদের ওপর হামলা করা হয়, সেটা দেখেও নীরব ভূমিকা পালন করছিল প্রশাসনিক কর্মকর্তারা। নির্বাচিত সরকারের আমলের প্রথম নির্বাচনেই যদি এমন চিত্র হয়, তাহলে স্থানীয় নির্বাচনে কিভাবে হবে, এমন প্রশ্ন করেন তিনি। শেরপুর 3 আসনে বিকাল 4:30টায় শেষ হবে ভোট গ্রহণ। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরিবেশ খুব সুন্দর, ইনশাআল্লাহ
ভোট দিতে পেরে খুব আনন্দ বোধ করতেছি ইনশাআল্লাহ। এই বছর আমি ভোট দিতে পারি, আমি খুব শান্তিতে আছি। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারা দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। জেলার শ্রীবর্দী উপজেলায় আছেন সহকর্মী আল আমিন হক অহন। কিছুক্ষণ আগেই তো জামায়াত নির্বাচন বয়কট করলো, তাদের অভিযোগগুলো কি ছিল? এখন এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমাদের বিস্তারিত জানাবেন। থমথমে পরিস্থিতি, বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি জামায়াতে ইসলামের অফিসের সামনে, এবং নেতাকর্মীরা মন খারাপ করে এদিক সেদিক আছেন, এবং অভিযোগ যেগুলো, অনেক অভিযোগ, জাল ভোটের অভিযোগ আছে, কেন্দ্র থেকে তাদের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ আছে। আমি থমথমে পরিস্থিতির কথা বলছিলাম, এই সড়কটিও দেখাতে চাই। এর পাশেই যে শ্রীবর্দী সরকারি কলেজ, 3:30টারও আগে সেখানেও একটি ঘটনা ঘটেছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে সদস্যদের সঙ্গে। একজন পুলিশ সদস্য আহত হয়েছেন, মাথায় আঘাত পেয়েছেন, এছাড়া আরও 2 জন আহত হয়েছে। সারাদিন যতটা ভালো চলেছিল, দিন শেষে এখানকার যে নির্বাচন, সেই নির্বাচন বিচ্ছিন্ন যে ঘটনাগুলো, সেই ঘটনায় খুব একটা ভালো হলো না, এমনটি অনেক ভোটারই বলছেন। এবং দুপুর পর্যন্ত প্রায় 38% ভোট কাস্টিং পড়েছে, এমনটি জানানো হয়েছিল। এখনও তো ভোটের সময় আধা ঘন্টারও কম, 20 মিনিটের মতো বাকি আছে। এই সময়ের পর হয়তো টোটাল ভোট কেমন পড়লো সেটি জানা যাবে। এবং জামায়াতের যে প্রার্থী আছেন তিনি বলছিলেন আগে থেকেই ভোটার স্লিপে সিগনেচার দিয়ে রাখা, স্বাক্ষর দিয়ে রাখা, এবং একই সঙ্গে ব্যালট পেপারগুলো বিচ্ছিন্ন করে রাখা, নানান অভিযোগ আছে। এবং তিনি সরাসরি সেগুলো তো দেখেছেন। তিনি বলেছেন জাল ভোট, বিএনপির প্রার্থীর পক্ষে বিএনপির কর্মীরা অনেকেই 4 থেকে 10টি পর্যন্ত একজন ব্যক্তি ভোট দিয়েছেন, এমন অভিযোগ তার, এবং সেই অভিযোগ তুলেই তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। অহন, আপনাকে ধন্যবাদ। এদিকে বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণও বিকাল 4:30টায় শেষ হবে। সকাল থেকেই ভোটার উপস্থিতি আশানুরূপ ছিল না, তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ছিল বাড়তি নিরাপত্তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া এই আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশাহ, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 4.5 লাখের বেশি, পাশাপাশি পোস্টাল ব্যালটের ভোটার রয়েছেন 3,736 জন। যে নতুন আসবে সে যেন দেশটাকে উন্নয়ন করে, আবার আমাদের শহরটাকে যেন উন্নয়নের পথে নিয়ে যায়, এটাই। ভোট দিতে আসে আমার খুব ভালো লাগতেছে। আর বগুড়াবাসীদের জন্য আমাদের একটা আবেদন যে মানে ইয়াকে দিচ্ছে আমরা ভোট, সে যেন আমাদের এই বগুড়াকে উন্নয়ন। বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সাথে বসবে কমিশন, এ নিয়ে তার আরও আলোচনা দরকার। আইনের পরিবর্তন হবে কি না এ নিয়ে অপেক্ষায় ইসি। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পড়ানোর বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, এটা বিচারাধীন বিষয়। একদম সুন্দরভাবে, একদম স্মুথলি এই ইলেকশনটা যাতে হয়, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা নিয়েছি। এটা আদালতে মামলা হয়েছে, তো হাইকোর্টে মামলা হয়েছে, যেটা হাইকোর্টে বিচারাধীন বিষয়, সেটি ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী, বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীতেই প্রাণ গেছে 4 শিশুর। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকরা আতঙ্কিত। চিকিৎসকরা বলছেন, হামের ভ্যাকসিন না দেয়া, ঠিকমতো চিকিৎসা না নেওয়া সহ বিভিন্ন কারণে বাড়ছে মৃতের সংখ্যা। সাবধানতা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান তারা। আশেপাশের বিভিন্ন জেলা থেকে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই নতুন রোগী আসছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও 4 শিশু। এর মধ্যে 2 জনের বাড়ি কুষ্টিয়ায়, 1 জন চাঁপাইনবাবগঞ্জের, আরেক শিশুর বাড়ি রাজশাহীতে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত রাজশাহীর বিভিন্ন হাসপাতালে প্রাণ গেল 60 জনের, তাতে বিপর্যস্ত সন্তানহারা পরিবারগুলো। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। এছাড়া বরিশাল শেরি বাংলা মেডিকেলে 2 এবং সিলেট ওসমানী মেডিকেলে মারা গেছে 1 শিশু। চিকিৎসকরা বলছেন হামের টিকা নেয়ার বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে অনেক শিশু। ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে একটু কম থাকে, ফলশ্রুতিতে দুর্ভাগ্যজনক এবং দুঃখজনকভাবে নন ভ্যাকসিনেটেড বাচ্চাদের মধ্যেই মারা যাওয়ার হারটা অনেক বেশি। বিভিন্ন জেলার হাসপাতালগুলোতেও বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা। কোথাও কোথাও জায়গা সংকটে ওয়ার্ডের বাইরে বারান্দায় রেখেও চিকিৎসা দেয়া হচ্ছে, এতে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। হাসপাতালে অনেক তো হচ্ছে গ্যাঞ্জাম, মানে বাচ্চা জায়গা পাওয়া যাচ্ছে না, খুবই কষ্টকর ব্যাপারে। জ্বর ঠান্ডা নিয়ে আসছিলাম, জ্বর ঠান্ডার চিকিৎসা হচ্ছে এখন, রক্ত ব্লাড সব পরীক্ষা করেছি, তো এই রক্ত চিকিৎসাটাই চলছে এখন। ডাক্তার আমাদেরকে শিওর দিল যে এটা আহাম ধরেছে। আমাদের যখন হলো তখন আমরা ডাক্তার বান্ধব এখানে ভর্তি করছি। রিপোর্ট দেখে বলছে যে নিউমোনিয়া হয়েছে, তারপর শিশু ওয়ার্ডে আসছিলাম, তো ওই জায়গা থেকে এই যে র্যাশ উঠতে আছে, তখন আবার আমাদের 5 তলায় আনছে। এদিকে পঞ্চম দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় শিশুদের হামের টিকা দেয়া হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। মানুষের দৈনন্দিন জীবনে পড়ছে জ্বালানি তেলের সংকটের প্রভাব। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে বাড়ছে ভোগান্তি, বাড়ছে যানজট। দীর্ঘ সময় অপেক্ষার বসে নাভিশ্বাস উঠছে গ্রাহকদের। অথচ সচিবালয়ের এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব জানান, আগামী 2 মাসে পেট্রোল ও অকটেনের কোনো সংকট হবে না। রাজধানীর উত্তরার একটি পেট্রোল পাম্প এটি। আগের রাতে সিরিয়ালের টোকেন দেয়া নিয়ে এই বাকবিতণ্ডা। কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন, এই টোকেন পাম্পের কেউ দেয়নি। আমাদেরকে এই পাম্প থেকে এই টোকেন দেওয়া হয়েছে সবাইকে, যে তোমরা আগামীকাল আসবা, তোমাদেরকে আগে তেল দেওয়া হবে। আমরা কোনো টোকেন দেই নাই, আমাদের জানা আছে আমাদের টোকেন রিজার্ভ আছে, কেউ দেয়নি। এখন ভালোভাবে জানতে হবে দিছে কিনা কেউ। আমাদেরকে সিএল দিয়ে কালকে সারা দিন কষ্ট করার পরে টোকেন দিয়ে আমাদেরকে বাসায় পাঠাইছে। এটা আমাদের টোকেন, বাট আমরা এরকম করে বিগত দিনেও আমরা বিজনেস করতেছি, বা আপনারা তো জানেন যে ক্রাইসিস মোমেন্টে আমরা কখনোই এরকম কোনো টোকেনের মাধ্যমে সিরিয়াল মেনটেন করি না। পাম্পগুলোতে এক বেলাও ঠিকঠাক মতো তেল মিলে না। বেশিরভাগ সময়ই তেল নেই, নোটিশ ঝুলিয়ে বন্ধ থাকে ফিলিং স্টেশনগুলো। দীর্ঘ অপেক্ষায় গ্রাহকদের ওঠে নাভিশ্বাস। আমাদের তো ভোগান্তি শেষ নাই, আসলে আমাদের পরতে ভোগান্তি। ওয়ার্কিং আওয়ার পুরোটাই অর্ধেকের বেশি চলে যায় তেল নেওয়ার ক্ষেত্রে। তেল দেখা গেছে শেষের দিকে লাস্টে পাওয়া যায় না, এই কারণে আর কি সকাল অফিস বাদ দিয়ে 9টা থেকে এসে দাঁড়ায় রয়েছি। তেল পাবো কিনা বলতে পারতেছি না, দেখা যাচ্ছে তেল যদি নাও পাই আবার ফিরে চলে যাওয়া লাগবে। এদিকে দুপুরে সচিবালয়ে জ্বালানি বিষয়ে ব্রিফিং করেন জ্বালানি বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। তার আশ্বাস, আগামী 2 মাস অন্তত পেট্রোল ও অকটেনের সংকট হবে না। ডিজেলে আজকে দিনে আমাদের মজুদ আছে 1,43,143 মেট্রিক টন। অকটেন মজুদ আছে আমাদের 9,569 মেট্রিক টন। একটা মজুদের টেন্ডেন্সি তৈরি হয়েছে, প্যানিকের টেন্ডেন্সি তৈরি হয়েছে। এইটা আসলে আমার মনে হয় একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে, এডুকেট করতে যে আমাদের কোনো সংকটের এই অস্থির হওয়ার কোনো কারণ নেই। জ্বালানির মজুদ নিয়ে মনির হোসেন জানান, 1,43,143 টন ডিজেল, 9,569 মেট্রিক টন অকটেন এবং 16,112 মেট্রিক টন পেট্রোল মজুদ রয়েছে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা মেট্রোপলিটন এলাকার কিছু নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে এর মধ্যে যেসব স্কুলের সক্ষমতা আছে তারা এটা অনুসরণ করবে। সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইনে ক্লাস নেওয়া হবে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এ বাস্তবতায় জ্বালানি সাশ্রয় ও রাজধানীর যানজট কমাতে পরীক্ষামূলকভাবে ব্লেন্ডেড পদ্ধতিতে ক্লাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন
তারা বাসাতে ক্লাস করবে। এই উদ্যোগের আওতায় সপ্তাহের শনি, সোম ও বুধবার শিক্ষার্থীরা সরাসরি স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে, আর রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বাসা থেকে অনলাইনে অংশ নেবে ক্লাসে। প্রাথমিকভাবে বেশি সংখ্যক শিক্ষার্থী রয়েছে এবং যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজস্ব পরিবহনে যাতায়াত করে এমন কিছু স্কুলকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। কাউকে ফোর্স করছি না, বৃহৎ স্কুলগুলো, ভালো স্কুলগুলো তাদেরকে এই ব্ল্যান্ডিং এডুকেশনে যাওয়ার জন্য আমরা এই কাজগুলো হাতে নিয়েছি। যে শনিবার স্কুলে এসে ফিজিক্যালি প্রেজেন্সে ক্লাস হবে, সানডেতে মানে অনলাইন ক্লাস হবে, মানডে ফিজিক্যালি স্কুলে আসবে, ক্লাস করবে, টিউসডে অনলাইন, ওয়েডনেসডে ফিজিক্যালি আসবে এবং থার্সডে অনলাইন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকরা। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বাস্তবায়নে বিভিন্ন পরামর্শ দেন। যাদের অভিজ্ঞতা আছে এবং ডিগ্রি আছে, বিশেষ করে রিসার্চ করার অভিজ্ঞতা আছে, সে ধরনের মানুষদের নিয়ে এ ধরনের একটা কারিকুলাম ডিজাইন করলে 5 দিনের যে প্রোগ্রাম ছিল ইভেন্ট, সেই অফলাইন প্রোগ্রামটাকে 3 দিনে কনসাইজ করা সম্ভব। বাচ্চারা যখন বাসায় অনলাইনে ক্লাস করবে, বিদ্যুতের বিশেষ করে মেট্রোপলিটন সিটিতে বিদ্যুৎটা নিরবিচ্ছিন্ন করলে ভালো হয়। অনলাইন ক্লাসে যাওয়ার জন্য যে ফ্যাসিলিটিস দরকার সেটা হচ্ছে ওয়াইফাই কানেকশন। 300টা ক্লাসরুম অথবা 17টা ক্লাসরুম আছে, এগুলোতে ওয়াইফাই কানেকশন দেওয়ার সময় লাগবে একটু। পরে শিক্ষামন্ত্রী জানান এটি একটি পরীক্ষামূলক কার্যক্রম। এর মাধ্যমে বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর পাশাপাশি প্রযুক্তি নির্ভর শিক্ষার কার্যকারিতা যাচাই করা হবে। এটা করোনা না যে আমরা জোর করেই করবো, ইটস এ ব্ল্যান্ডিং এডুকেশন। দোজ হু ক্যান অ্যাফোর্ড, স্পেশালি the good, renowned and huge crowded school, those students comes with the car. এটা আমরা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলে যাচ্ছি না। মন্ত্রী বলেন শিক্ষকদের স্কুলে উপস্থিত হয়েই অনলাইন ক্লাস নিতে হবে। যেসব প্রতিষ্ঠান এতে যুক্ত হওয়ার সক্ষমতা নেই তারা আগের মতোই সশরীরে ক্লাস চালিয়ে যাবে। আগামী সোমবার থেকে শুরু হতে পারে অনলাইন অফলাইন পাঠদান। সারা দেশেই আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপুলেট করা যাবে না যে লেখাপড়া ধস নামবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডে মোহাম্মদ শামীম নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেরিবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি সীতাকুণ্ড পৌরসভা আওয়ামী লীগের 9 নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশ ও পরিবার জানায় গতকাল স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যান শামীম। তাকে কিছু লোক ডেকে বেরিবাদ এলাকায় নিয়ে যায়। এরপর পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় তাকে। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড। জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করা হয়েছে। ভোলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে 10 জন আহত হয়েছেন। সকালে বোরহানউদ্দিন উপজেলার কেরামতগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সোহাগ পরিবহন নামের বাসটি চরফ্যাশন থেকে চট্টগ্রাম যাচ্ছিল। কেরামতগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তার পাশে খালে পড়ে যায় বাসটি। আহত হন 10 জন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দর্শক, এই ছিল যমুনা নিউজে।